রাজধানী যে কি চালাচ্ছে মানে আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। যে আর কি প্যান্ট্রি ম্যানেজার প্রত্যেকটা কূপে আসতো, ওয়েলকাম টু রাজধানী এক্সপ্রেস বলে সবাইকে একটা করে গোলাপ। সার্ভিস কিন্তু অনেকভাবেই ডিগ্রেড হচ্ছে দিন দিন। তোমরা হয়তো ভাবছো যে শুধু নেগেটিভটাই বলে যাচ্ছি, তো গাড়ি প্রায় আধ ঘন্টা বিফোর টাইম বলতে হয়, কারণ কেউ কেউ শিয়ালদা রাজধানীতে এসেছিল, কেউ কেউ হাওড়া রাজধানীতে এসেছিল। এই ট্রেনে কিন্তু অনেক এক্সেসিভ হর্স পাওয়ার দেওয়া আছে। চলে এলো কাশ্মীর ঘোরার সেরা সিজন টিউলিপ ফেস্টিভ্যাল। প্রখর শীতের দাপট কাটিয়ে বসন্তের ছোঁয়া পড়তেই রঙিন হয়ে উঠল উপত্যকা। রকমারি ফুলে সেজে উঠল ভ্যালির বাগানগুলো। এই মরশুমে কাশ্মীর এতই মায়াবী হয়ে ওঠে যে ফিল্মের দৃশ্যেও তা ফুটে উঠেছে বারে বারে। যারা বরফ ভালোবাসে তাদের জন্যও এই সময়টা দারুণ, কারণ শীতের ওই 3 মাস ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে এখানে এত তুষারপাত হয় যে মার্চ এপ্রিলের গরমে ভ্যালি থেকে বরফ বিদায় নিলেও চারপাশের পাহাড় তখনও তুষারাবৃত হয়ে থাকে। হ্যাঁ মানছি, এই সময় আপেল দেখতে পাবে না ঠিকই, তবে এটা মাথায় রাখতে হবে যে অক্টোবর নভেম্বরে আপেলের সময় এলে কিন্তু আবার বরফ দেখতে পাবে না। সারা গরমকালে সমস্ত বরফ গলে উধাও হয়ে যায়। কাজেই এই মার্চ এপ্রিলের সিজনেই দেশ বিদেশের অধিকাংশ ভিড় উপচে পড়ে উপত্যকায়। এবারে মুশকিলটা হলো এই সময় টিকিটের ব্যবস্থা করা। কলকাতা থেকে জম্মু যাওয়ার যেসব ডিরেক্ট ট্রেন রয়েছে সেগুলোই তো বুকিং পাওয়া নেক্সট টু ইম্পসিবল। এতই চাহিদা থাকে যে 2 মাস আগে বুকিং করলেও হাতে মেলে ওয়েটিং লিস্ট টিকিট। ফ্লাইটের টিকিটের দিকে তো তাকানোই যায় না। এক একজনের টিকিটের যা দাম ওঠে তা সাধারণ বাঙালি মধ্যবিত্তের নাগালের বাইরে। এমত অবস্থায় কি করবে, তাই তো? চিন্তা নেই, আমি আজ তোমাদের এমন 2টো ট্রেনের কম্বিনেশন বলবো যেটায় তোমরা আরামসে টিকিটও পাবে এবং অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময় পৌঁছে যাবে জম্মু। দেখো, কলকাতা থেকে জম্মু যাওয়ার 3টেই ডিরেক্ট ট্রেন রয়েছে। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা নেয় 45 ঘন্টা, হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যেটা নেয় 37 ঘন্টা, এবং শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস, যেটা নেয় 34 ঘন্টা। এর থেকে ভালো অপশন আমি তোমাদের দেখাচ্ছি, চলো আমার সাথে। আমি নেমে পড়লাম ধর্মতলা স্টেশনে, কারণ এখান থেকে আমি পেয়ে যাব কলকাতা মেট্রোর গ্রিন লাইন পরিষেবা, যেটা আসছে সল্টলেক সেক্টর 5 থেকে ভায়া শিয়ালদা হয়ে এবং তারপর ধর্মতলা হয়ে চলে যাচ্ছে হাওড়া স্টেশন। এই মেট্রো কিন্তু রয়েছে মাটির আরও অনেক গভীরে, কারণ এটা যাবে গঙ্গার তলা দিয়ে। দেখো দেখো, গ্রিন লাইনের প্ল্যাটফর্মে কি ভিড়! মনে হচ্ছে না এই মেট্রোটা পাবো। তবে পরের মেট্রোতে জায়গা করে নিলাম। মেট্রো ছুটল সেই ভাইরাল নীল আলোয় সজ্জিত সুড়ঙ্গের মধ্যে দিয়ে, যা ইঙ্গিত করে মেট্রো যাচ্ছে গঙ্গার তলা দিয়ে। সত্যি কি জিনিস গিফট দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, সিরিয়াসলি। মানে সেই যে দমদম থেকে মেট্রোতে উঠলাম আর মেট্রো মাটির তলায় ঢুকলো, তারপরে কিন্তু আর মাটির ওপরে উঠতে হয়নি,
একদম স্প্ল্যানেডেও কিন্তু মাটির ভেতর দিয়েই হাওড়া মেট্রো ধরলাম, এবং সেই দমদমের পর ডিরেক্ট হাওড়ায় কিন্তু আমি এবার মাটির ওপরে উঠছি। হাওড়া স্টেশনটা কিন্তু দ্য ডিপেস্ট মেট্রো স্টেশন ইন ইন্ডিয়া। স্বাভাবিক ব্যাপার, কারণ গঙ্গার তলা দিয়ে গেছে, তাই অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছে, বাট ঠিক আছে, ইতনা তো চলতাই হ্যাঁ। কারণ 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি থেকে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। দিস ইজ ইন্ডিয়ান রেলওয়েজ। মাত্র 15 থেকে 20 টাকা। ওইসব উবের, ওলা এগুলোর আর দরকার নেই। হাওড়া মেট্রো স্টেশনে চলমান সিঁড়ি রয়েছে, চিন্তা নেই। আমি ট্রেন থেকে নেমে যেটা সামনে পেয়েছি সেটাই নিয়েছি। মাটির প্রায় 100 ফিট গভীর থেকে যখন ওপরে উঠলাম, দেখি মেট্রো আমায় পৌঁছে দিয়েছে একেবারে হাওড়া স্টেশনের ভেতরে। কোনো হাঁটাহাঁটি নেই, সোজা ট্রেনের প্ল্যাটফর্মে। এখানে যে আওয়াজ, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না। মেন কথা হচ্ছে এখন বাজে অ্যারাউন্ড 2:50। আমি প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন এই 2 ঘন্টা এত ভারী ব্যাগ পিঠে নিয়ে দাঁড়ানো সম্ভব না। আর এমনি স্টেশনে যা জায়গা আছে, এখানে কোনো জায়গাই নেই বসার, পুরো প্যাকড আপ। সো এখন দেখছি এখানে কোনো আইআরসিটিসি লাউঞ্জ আছে কি না, যদি থাকে তাহলে ওখানে গিয়ে একটু আরাম নেব। হাওড়া স্টেশনের মধ্যেই রয়েছে রেলের শীততাপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ লাউঞ্জ। এই লাউঞ্জে 1 ঘন্টা বসতে আমার খরচ হয়েছিল মাত্র 50 টাকা। চলো তাহলে এবার রিভিল করেই দিই কাশ্মীরের উদ্দেশ্যে আজ আমি কোন ট্রেনে রওনা হচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে দিল্লি যাওয়ার 1 নম্বর ট্রেন 12,301 আপ হাওড়া নতুন দিল্লি কলকাতা রাজধানী এক্সপ্রেস, এবং তাও আবার এই ভিআইপি ট্রেনের ভিআইপি ক্লাসে, এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাসে। এবারে তোমাদের বলে দিই এই ট্রেনের বিভিন্ন শ্রেণীতে হাওড়া থেকে নতুন দিল্লি যাত্রা করতে তোমাদের কত ভাড়া দিতে হবে। ফার্স্ট এসিতে যাত্রা করতে খরচ পড়বে 5,215 টাকা। সেকেন্ড এসিতে যাত্রা করতে খরচ পড়বে 3200 টাকা থেকে শুরু করে 4200 টাকার মধ্যে। আর থার্ড এসিতে যাত্রা করতে খরচ পড়বে 2400 টাকা থেকে শুরু করে 3100 টাকার মধ্যে। বিকেল 4:50 একদম সঠিক সময় হাওড়া রাজধানী দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমি চলে এলাম আমার বিলাসবহুল ফার্স্ট ক্লাসের কেবিনে। হাওড়া থেকে ট্রেন কিছুটা চলার পরেই টেবিল সাজিয়ে সার্ভ করা হলো ইভিনিং স্ন্যাক্স। তবে সত্যি কথা বলতে কি, ইভিনিং স্ন্যাক্সের চেহারা দেখে মোটেও আমার ভালো লাগলো না। রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসিকে ইন্ডিয়ান রেলওয়েজের কিন্তু সবচেয়ে টপ ক্লাস ধরা হয়। এবার ফার্স্ট এসিতে আগে যতবার ট্রাভেল করেছি কয়েকটা সার্ভিস দেখেছিলাম যেগুলো কিন্তু অ্যাট পার উইথ যে কোনো হাইফাই এয়ারলাইন্স। যেরম বাইরে থেকে যখন প্যাসেঞ্জার ভেতরে আসছে এক্সস্টেড হয়ে বাইরের গরম ওয়েদার থেকে, তখন প্যাসেঞ্জারকে একটা চিল্ড ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হতো, যেটা কিন্তু এখন পুরোপুরি সার্ভিস থেকে এলিমিনেট হয়ে গেছে। এছাড়া আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াইপস দিত, যাতে প্যাসেঞ্জাররা মুখটা মুছে নিতে পারে, যেটা কিন্তু এয়ারলাইন্স একটা হট টাওয়েল দেয়, তোমরা অনেকেই দেখেছো। সেই জিনিসটাও কিন্তু এবার দেখলাম এলিমিনেট হয়েছে। লাস্ট টাইমও যখন ট্রাভেল করেছি, ট্রেনটা ছাড়ার একটু পরেই কী হতো যে আর কি প্যান্ট্রি ম্যানেজার প্রত্যেকটা কূপে আসতো, এসে ওয়েলকাম টু রাজধানী এক্সপ্রেস বলে সবাইকে একটা করে গোলাপ এবং তার সাথে একটা করে ফ্রেশ ওয়াইপস দিত। এই জিনিসটা এখন টোটালি দেখলাম এলিমিনেট হয়ে গেছে। সার্ভিস কিন্তু অনেকভাবেই ডিগ্রেড হচ্ছে দিন দিন। জাস্ট এসে কিন্তু স্ন্যাক্সটা সার্ভ করে দিয়ে গেল। তোমাদের যেটা এতক্ষণ বলছিলাম সেটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমার 2019 সালের হাওড়া রাজধানীর ভিডিও থেকে। এই যে সাজানো এলএচবি রেকটা দেখছো, এটাই হাওড়া রাজধানী। কারণ সেদিন ছিল 3রা মার্চ 2019, হাওড়া রাজধানীর 50 বছরের জন্মদিন। এবারে দেখে নাও সেইবারের আতিথেয়তা কেমন ছিল।
Welcome to our Rajdhani Express. We're super happy here. Thank you. Thank you very much. Convenience. এবারে তোমাদের মনে হতে পারে যে সেদিন হয়তো রাজধানীর জন্মদিন ছিল বলে বিশেষ পরিষেবা দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে আমি তোমাদের আমার 2015 সালের হাওড়া রাজধানীর ফার্স্ট ক্লাসের ভিডিও দেখাচ্ছি, দেখো। Good evening, everyone. না ঠিক আছে হ্যাঁ 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 দার্জিলিং দেখো, বাইরের গরম থেকে যখন গেস্ট এসে ট্রেনে বসছে তাকে ঠান্ডা পানীয় দিয়ে ওয়েলকাম করাটা বেসিক ভদ্রতা, যেটা সত্যি এবারে না পেয়ে দুঃখিত হলাম। তবে এছাড়া বাকি স্ন্যাক্সের মেনু আগেও যা ছিল এখনো তাই আছে। ওই একটা স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি, কিছু ড্রাই ফ্রুটস আর টি ব্যাগের চা। স্যান্ডউইচটা ভেজ, পুরো গাজরের পুরে ভর্তি, একদম বাজে খেতে। এর জায়গায় চিজ বা পনির স্যান্ডউইচ দেওয়া উচিত। ড্রাই ফ্রুটসে সল্টেড আমন্ড আর পিনাট চিক্কিটা ভালো ছিল। আর চায়ের স্বাদ নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ টি ব্যাগের চায় বিশেষ স্বাদ হয় না। ঘড়ির কাঁটা বলছে বিকেল 5:58। হাওড়া থেকে রওনা হওয়ার 1 ঘন্টা 8 মিনিটের মধ্যে আমরা পেরিয়ে গেলাম বর্ধমান জংশন। এই অবধি আমরা অতিক্রম করে ফেলেছি প্রায় 93 কিলোমিটার। দিল্লি পৌঁছতে এখনও যেতে হবে 1356 কিলোমিটার পথ। ঘড়ির কাঁটা বলছে ডট সন্ধে 7টা। হাওড়া রাজধানী এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম স্টপেজ, পশ্চিমবঙ্গের এক বিরাট শহর আসানসোল জংশন। গত 2 ঘন্টা 10 মিনিটে আমরা অতিক্রম করে ফেলেছি 200 কিলোমিটার, অর্থাৎ অ্যাভারেজ স্পিড 92 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি পৌঁছতে আমাদের এখনও যেতে হবে 1250 কিলোমিটার পথ। আসানসোল স্টেশন ছেড়ে গাড়ি এগোতেই চলে এলো রাজধানীর ট্র্যাডিশনাল সন্ধেবেলার স্যুপ, এবং বলতে বাধ্য হচ্ছি এই চাইনিজ ম্যানচাউ স্যুপটা এত অসাধারণ খেতে ছিল। এত ভালো স্যুপ এর আগে ট্রেনে অন্তত খাইনি।
ঘড়িতে সময় বলছে 7:49। সঠিক সময়ের 6 মিনিট আগেই হাওড়া রাজধানী পৌঁছে গেছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঝাড়খণ্ডের ধানবাদ জাংশন। এই অবধি আমরা অতিক্রম করে ফেলেছি 257 কিলোমিটার পথ। দিল্লি এখনও 1192 কিলোমিটার দূর। রাত 8:30টার মধ্যেই একেবারে প্লেট সাজিয়ে রাতের খাবার চলে এলো। এই ফার্স্ট এসি ডিনার কিন্তু রান্না হয়েছে একদম ফ্রেশ ট্রেনের প্যান্ট্রিতে। ভাত, ডাল, রুটি, চিকেন আর সবজি, সাথে একটা টক দই। খাবারের স্বাদ ভালোই ছিল, তবে তোমরা যদি আমার এই 2019 সালের হাওড়া রাজধানীর ডিনারটা দেখো তাহলে বুঝবে আগে ফার্স্ট এসির খাবারের মান কোনো রেস্তোরাঁ থেকে কম ছিল না। এবারে তার তুলনায় খাবারের মান অনেকটাই পড়ে গেছে। চিকেন কারির স্বাদে কোনো বিশেষ চমকই ছিল না, নর্মাল 2AC 3ACতে যেমন দেয় তেমনই ছিল। ডিনারের পর ডেজার্টে দিয়েছে আমার বড় পছন্দের ভ্যানিলা আইসক্রিম। তো যাই হোক, ডিনার হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ট্রেন জাস্ট বেরোলো কোডারমা জাংশন, আরও 1 ঘন্টা পর মতো ঢুকবে হচ্ছে গয়াতে। যাই হোক, আরেকটা জিনিস বলবো, সেটাও একটা নেগেটিভ সাইড। তোমরা হয়তো ভাবছো যে শুধু নেগেটিভটাই বলে যাচ্ছি, কিছু পজিটিভ বলছি না। অ্যাকচুয়ালি সেটাও উচিত না যে কনস্ট্যান্টলি শুধু নেগেটিভ সাইডটাই দেখাচ্ছি, বাট সত্যি দেখছি, ফিল করছি বলেই বলছি। সেটা হচ্ছে যে আগে যখন ওয়ানেতে ট্রাভেল করতাম, তখন এই যে আমরা রাতে যে বিছনাটা করলাম নিজের, এই বিছনাটাও কিন্তু প্যাসেঞ্জারদেরকে নিজেকে করতে হতো না। কেবিনের যে অ্যাটেন্ডেন্ট থাকতো সেই আসতো, এসে প্রত্যেকজনকে বিছানা করে দিত। প্যাসেঞ্জারকে নিজে কষ্ট করে কিছু করতে হতো। এবার ঠিক আছে, মানে করে নেওয়াই যায়, বাট আমার বলার বক্তব্য এটাই যে যেই লেভেলের প্রিমিয়ামনেসটা ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই নেমে আসছে। দুর্ভাগ্যবশত ফার্স্ট এসিতে এবারে আমি একা ট্রাভেল করছি। আমার সঙ্গে এই রুমে যারা রয়েছেন তারা 3 জনেই আগন্তুক, কাজেই এত তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছে না থাকলেও আমাকে নিজের বার্থে উঠে যেতে হয়েছিল। একদিকে রাজধানী ঝড়ের বেগে চলছে, প্যাসেঞ্জাররা সকলেই দরজা বন্ধ করে হয়তো শুয়েও পড়েছে, আর অন্যদিকে এই অভাগা রেল ফ্যান একা বসে বসে রিল ঘেটে চলেছে। রাজধানীর বাথরুমের সামনেটায় এসেছি। একবার দেখো ট্রেনটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা বাথরুমের সামনে কার্পেট পাতা, এমনকি এই বগি থেকে যে ওই বগি যাবে সেখানেও কার্পেট পাতা। বেসিন, ডাস্টবিন সবকিছু একেবারে ঝকঝক করছে।
এই যে ট্রেনটা এখন আমরা ওভারটেক করছি, এটা হলো উত্তর পূর্ব ভারতের 1 নম্বর ট্রেন, ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে হাওড়া রাজধানীর টাইম হলো রাত 12:45-এ, আর ডিব্রুগড় রাজধানীর টাইম হলো রাত 12:55-তে, অর্থাৎ আমাদের 10 মিনিট পরে। এই জন্য ওটাকে এখন দাঁড় করিয়ে আমাদেরটাকে আগে পাস করিয়ে দিচ্ছে। রাজধানী যে কি চালাচ্ছে মানে আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। আমি বাড়িতে শুয়েছিলাম, বাড়িতে তো এত আগে ঘুমাই না, এখানে তো ডিনার দিয়ে দেয় অনেকটা আগে, এবার ঘুম আসছে না, শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছি আর শুধু ফিল করছি যে বাইরে কি যাচ্ছে ট্রেনটা। মানে একটা সময় এরকম হয়েছিল না যে 1 ঘন্টা হয়ে গেছে ট্রেনটা একবারও স্পিড নামায়নি। এই ট্রেনটা 130-এ চলে, 1 ঘন্টা হয়ে গেছিল যে ট্রেনটা কনস্ট্যান্ট নিজের ফুল স্পিডে চলছে। সো দিস ওয়াজ দি ইন্টেন্সিটি, এক্সেসিভ, মানে ভয়ঙ্কর চালাচ্ছে। মানে আমার লাস্ট যতবার এসছি রাজধানীতে তার মধ্যে এইবারটা যেন একটা এক্সেসিভলি ডেঞ্জারাস চালাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে রাত 12:40। সঠিক সময়ের 5 মিনিট আগেই হাওড়া রাজধানী পৌঁছে গেছে উত্তরপ্রদেশের বেনারস সংলগ্ন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এই অবধি আমরা অতিক্রম করেছি 661 কিলোমিটার যাত্রাপথ। সময় লেগেছে 7 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 84 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি এখনও 788 কিলোমিটার দূর। এই স্টেশনে আমাদের স্টপেজ 10 মিনিট। এরপর যে ঘুমটা আমি দিয়েছিলাম সেটা যেন আর শেষই হতে চাইছিল না। আরামের ওই বিছানাটা যেন আর ছাড়তেই ইচ্ছা করছিল না। যখন উঠলাম তখন দিল্লি পৌঁছতে আর মাত্র 200 কিলোমিটার বাকি। গত 6 ঘন্টা বেঘোরে ঘুমিয়েছি। মাঝে একবার উঠেছিলাম, ট্রেন তখন কানপুর স্টেশনে দাঁড়িয়ে। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখেছিলাম গাড়ি প্রয়াগরাজে 6 মিনিট বিফোর টাইম, কানপুরে 10 মিনিট বিফোর টাইম। অর্থাৎ সারা রাত গাড়ি কেমন টেনেছে তা বোঝাই যাচ্ছে। কাল রাতে যখন ঘুমোতে গেছিলাম তখন বাজে প্রায় রাত 1:05, 1:10। এখন বাজছে হচ্ছে সকাল 7:10, মানে এক্স্যাক্টলি 6 ঘন্টা ঘুমালাম। আর এই 6 ঘন্টায় ট্রেনটা অলমোস্ট কভার করেছে 600 কিলোমিটার। মানে জাস্ট অ্যাভারেজটা চিন্তা করো, মানে পার আওয়ারে 100 কিলোমিটারের অ্যাভারেজে ট্রেনটা যাচ্ছে। যখন ঘুমোতে গেছিলাম তখন মুঘলসরাই, যেটা হচ্ছে হাওড়া থেকে 660 কিলোমিটার, আর এখন ট্রেনটা ঢুকছে হচ্ছে টুনলা। মানে এই 6 ঘন্টায় আমরা 600 কিলোমিটার কভার করেছি। জাস্ট চিন্তার বাইরে, 100-এর অ্যাভারেজ, উফ, মারাত্মক। সকালের চাটা বার্থে বসেই খেলাম। আসামের টি ব্যাগের চা, সাথে দুটো ডাইজেস্টিভ বিস্কুট। এরপর নিচে যখন নামলাম, ক্লিনিং স্টাফ এসে একদম ভালো করে রুমের মেঝেটা পরিষ্কার করে দিল। উফ, এই ট্রেনের মেনটেনেন্স যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি।
ব্রেকফাস্টের শুরুটা হলো গরম দুধে কর্নফ্লেক্স ডুবিয়ে একটা দারুণ পুষ্টিকর মিল দিয়ে, এবং এরপর চলে এলো একটা লার্জ সাইজ অমলেট, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, সেদ্ধ মটরশুঁটি, দুটো ব্রাউন ব্রেড আর একটা কলা। এর মধ্যে একটা ব্রেড খেলাম মিক্সড ফ্রুট জ্যাম মাখিয়ে, আর আরেকটা ব্রেড খেলাম মাখন আর একটু ডিমের টুকরো দিয়ে, এবং সবশেষে পটাশিয়ামে ভরপুর একটা কলা। এক কথায় একটা সুপার হেলদি ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটা বলছে ডট সকাল 9টা। আমাদের গাড়ি পেরোচ্ছে গাজিয়াবাদ জংশন। উত্তরপ্রদেশের একদম শেষ সীমানায় অবস্থিত এই গাজিয়াবাদ জেলা। এরপরেই গাড়ি ঢুকে পড়বে দেশের রাজধানী দিল্লিতে। গতকাল রাতে মোগলসরাইয়ের কাছে শুরু হয়েছিল এই বিরাট রাজ্য। মোগলসরাই থেকে গাজিয়াবাদ এই 760 কিলোমিটার পথ আমরা পেরিয়েছি মাত্র 8 ঘন্টায়। গড় গতিবেগ 95 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়িতে বাজছে এখন সকাল ডট 9টা, আর 9টার সময় কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে গাজিয়াবাদ জংশনে। এখান থেকে দিল্লি কিন্তু আর বেশি দূর নয়, মাত্র 25 কিলোমিটার। একটা ট্রেন ভালোভাবে গেলে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট লাগে, তার থেকে বেশি লাগে না। এইবার আমি জানি না এই আর্লি মর্নিং রাশের টাইমে আধ ঘন্টায় ঢুকাতে পারবে কিনা। ঢোকালে কিন্তু গাড়ি প্রায় আধ ঘন্টা বিফোর টাইম বলতে হয়, কারণ এখন 9টা বাজে। 9:30 মধ্যে ঢুকে গেলে কিন্তু আধ ঘন্টা 35 মিনিট বিফোর টাইম বলতে হয় ট্রেনটা এখন। কিন্তু এখান থেকে এই রাশের টাইমে হোপফুলি পারবে না, 1 ঘন্টা মতন নিয়ে নেয়, দেখা যাক। বাট এই মুহূর্তে ট্রেনটা কিন্তু অলমোস্ট 30 মিনিটস বিফোর টাইম রান করছে। দেখো বন্ধুরা, এটাই বলছিলাম, ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপেও কিন্তু বলছে অ্যাহেড বাই 41 মিনিটস। কিন্তু বিফোর টাইম হয়ে লাভ কি? রাজধানীকে দাঁড় করিয়ে লোকাল ট্রেন ওভারটেক করে বেরিয়ে গেল। এই অফিস টাইমে ওরাই রাজা। আর বিশেষত গাজিয়াবাদের পরে দিল্লি ঢোকার মুখে প্রচণ্ড ট্রাফিকের চাপ বেড়ে যায়, কারণ একটাই লাইন গাজিয়াবাদ থেকে নতুন দিল্লির দিকে গেছে। আর সেই একটা লাইন দিয়ে পরপর রাজধানী, দুরন্ত, শতাব্দী মিলিয়ে প্রায় 6-7টা প্রিমিয়াম ট্রেন, তার সাথে অন্যান্য এক্সপ্রেস তো আছেই, এবং গাদা গুচ্ছের লোকাল ট্রেন। এবার ভেবে দেখো প্রেশারটা। ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা বেজে 5 মিনিট। একদম সঠিক সময় হাওড়া রাজধানী ঢুকছে দেশের রাজধানী নতুন দিল্লিতে। হাওড়া থেকে নতুন দিল্লি এই 1450 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম 17 ঘন্টা 15 মিনিটে। গড় গতিবেগ 84 কিলোমিটার প্রতি ঘন্টা। কলকাতা থেকে দিল্লি এর থেকে কম সময় অন্য কোনো ট্রেন পৌঁছতে পারে না। এবারে দিল্লিতে 5 ঘন্টার অপেক্ষা, তারপর পরবর্তী ট্রেনে সোজা জম্মু। আমার সাথে বাকিরা যারা কাশ্মীর ঘুরতে যাচ্ছে তাদের ট্রেন অবশ্য সন্ধেবেলা, কাজেই এই বেলাটা ওরা স্টেশনের বাইরে হোটেলেই কাটাবে। আমিও গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আমার দিল্লিতে স্টেটা ছিল খুবই স্বল্প সময়ের, মাত্র 3-4 ঘন্টা ছিলাম হোটেলে।
এখন আবার যাচ্ছি স্টেশনে, মারাত্মক গরম, গা পুড়িয়ে দিচ্ছে। স্নান টান করে নিলাম, একদম ঠান্ডা জল ছিল, লাকিলি ফিলিং ফ্রেশ। আমার বন্দে ভারত অলমোস্ট ঢুকছে। আমাদের গ্রুপের যত সব মেম্বাররা আছে, কেউ কেউ শিয়ালদা রাজধানীতে এসেছিলো, কেউ কেউ হাওড়া রাজধানীতে এসেছিলো, তারা এখন সব হোটেলেই আছে। ওরা সন্ধ্যে 7টার সময় শ্রী শক্তি এক্সপ্রেস ধরে যাবে কাটরা, কাল ভোর 5টার সময় কাটরা পৌঁছাবে। বাট আই হ্যাভ চোজেন দ্য মোস্ট অ্যামেজিং কম্বো এভার, সেটা হচ্ছে হাওড়া রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকে দিল্লি, অ্যান্ড দিল্লি থেকে কাটরার জন্য দি ফাস্টেস্ট অপশন বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আমাকে 9:30টার মধ্যেই জম্মু তাবি পৌঁছে দেবে। আর হ্যাঁ, আমি কাটরা যাব না, আমি জম্মু তাবিতেই নামবো। জম্মু তাবিতে আমাদের ট্যুর অপারেটর থাকবে, ওর সাথে তারপরে আমি গাড়িতে চলে যাব কাটরা। ঠিক বুঝতে পারছি না, ঘড়িতে বাজে সবে দুপুর 2:56। এদিকে দেখছি একটা তেজাস রাজধানীর রে কারশেড থেকে বেরিয়ে আসছে। নিউ দিল্লি স্টেশন থেকে 3টেই তেজাস রাজধানী ছাড়ে, মুম্বাই রাজধানী, ভুবনেশ্বর রাজধানী আর পাটনা রাজধানী। কিন্তু 3টেই তো বিকেল 5টা নাগাদ ছাড়ে, সে তো এখনো 2 ঘন্টা বাকি। এখন তবে এটা কি আসছে? ভাই বুঝলাম না কেসটা, 2 ঘন্টা বাকি, এদিকে এখনই মুম্বাই রাজধানী লাগিয়ে দিল প্ল্যাটফর্মে। এই একটা গাড়ি বটে, বিকেল 5টায় ছাড়বে, কাল সকাল 8:30টার মধ্যে মুম্বাই। ভাবতে পারো, প্রায় 1400 কিলোমিটার যাবে মাত্র 15.5 ঘন্টায়। স্পিডের কথাই যখন হচ্ছে, তখন এনার কথাই বা বাদ দি কি করে? বন্ধুরা, ঢুকছে আমার গাড়ি 22,477, নতুন দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে কাটরা, যেখানে অধিকাংশ ট্রেন নিয়ে নেয় 12 থেকে 14 ঘন্টা, এই বন্দে ভারত সেখানে পৌঁছে দেয় মাত্র 8.5 ঘন্টায়। দিল্লি থেকে কাটরা দিনে 2টো বন্দে ভারত চলে, একটা ছাড়ে সকাল 6টায়, আরেকটা দুপুর 3টের সময়। দুপুর 3টের গাড়িটা একদম ভোরবেলা কাটরা থেকে ছেড়ে দিল্লির দিকে আসে। অধিকাংশ দিনই দিল্লি ঢুকতে একটু লেট করে ফেলে, কাজেই ছাড়তেও একটু দেরি হয়। আজকেও প্রায় আধা ঘন্টা দেরিতে আমরা রওনা দিচ্ছি দিল্লির থেকে। 3টের বদলে গাড়ি ছেড়েছে 3:30 নাগাদ। ঘড়ির সময় বলছে বিকেল 4:34। দিল্লি থেকে প্রায় 90 কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন পেরোচ্ছে হরিয়ানার পানিপত জংশন।
এই স্টেশনটি জংশন, কারণ এখানে দিল্লি জম্মু মেন লাইন ছাড়াও একটা লাইন আসছে রোহতক থেকে আর আরেকটা লাইন আসছে জিন্দ থেকে। এই সেই জায়গা যা সাক্ষী দেখেছে দিল্লি দখলের 3খানা মহাযুদ্ধের। ঘড়ির সময় বলছে বিকেল 5:12। আমরা পেরোচ্ছি হিন্দু মহাকাব্য মহাভারতের সেই বিখ্যাত রণভূমি কুরুক্ষেত্র, যা সাক্ষী থেকেছিল কৌরব ও পাণ্ডবদের সেই বিখ্যাত ধর্মযুদ্ধের। এবং এখানেই দাঁড়িয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার পবিত্র বাণী শুনিয়েছিলেন অর্জুনকে। ঘড়ির সময় বলছে বিকেল 5:40। গাড়ি ঢুকছে তার প্রথম স্টপেজ আম্বালা ক্যান্টনমেন্ট জংশন। দিল্লি থেকে আম্বালা এই 200 কিলোমিটার পথ কিন্তু বন্দে ভারত অতিক্রম করেছে মাত্র 2 ঘন্টা 10 মিনিটে। আমরা সকলেই জানি বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি স্পিড পিক আপ করে। এই যে দেখো, বর্তমানে আমাদের গাড়ি একটু স্লো হয়েছে, এরপর যখন স্পিডটা তুলবে তখন শুধু দেখো পিক আপ কাকে বলে। বন্দে ভারত এক্সপ্রেস অন্যান্য ট্রেনের থেকে দেখতে অনেক বেশি সুন্দর, এটাতে কোনো ডাউট নেই।
কিন্তু শুধু কি সেটাই এই ট্রেনটা স্পেশালিটি? একদমই না। আমরা সবাই জানি বন্দে ভারত এক্সপ্রেস অন্যান্য ট্রেনের থেকে অনেক কম টাইমে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়। ইভেন রাজধানী শতাব্দীর থেকেও এই ট্রেনটা অনেক বেশি কম টাইম নেয়। তো কি করে পসিবল? তোমরা অনেকেই চড়ে বুঝেছো যে না, এ তো রাজধানী শতাব্দী যেই স্পিডে যাচ্ছে ওই স্পিডেই যাচ্ছে, তাহলে টাইমটা কমায় কি করে? আমি বলছি, রাজধানী শতাব্দী বা অন্যান্য ট্রেন কিন্তু ইঞ্জিন টানে, এই ট্রেনের কোনো ইঞ্জিন নেই। তো এই ট্রেনে আছেটা কি? এই ট্রেনে হচ্ছে এই ট্রেনের যে প্রত্যেকটা চাকা, এই ট্রেনের স্টার্টিং থেকে লাস্ট অব্দি প্রত্যেকটা কোচের প্রত্যেকটা চাকায় কিন্তু মোটর লাগানো, অনেকটা গাড়ির অল হুইল ড্রাইভের মতো। সুতরাং বুঝতেই পারছো যে এই ট্রেনটা কি ম্যাসিভ স্পিডে অ্যাক্সেলারেট করতে পারে। এই ট্রেনে কিন্তু অনেক এক্সেসিভ হর্স পাওয়ার দেওয়া আছে এবং সেই কারণেই কিন্তু এই ট্রেন 0 থেকে 130 যে স্পিডটা তোলে সেটা খুব জলদি তুলে নেয়। এই কিছুক্ষণ আগে এই ট্রেনটা 30 স্পিডে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিলেট করা শুরু করলো, আমরা পুরো এরকম সেটে গেলাম, ঠিক আছে। আর 30 থেকে 130 তুললো জাস্ট 1 মিনিট 20 সেকেন্ডে, যেটা অন্যান্য ট্রেন ফর শিওর 4 মিনিট 4.5 মিনিট 100% নেবে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা। আমরা পৌঁছালাম লুধিয়ানা জাংশনে। লুধিয়ানার দূরত্ব দিল্লি থেকে হচ্ছে 312 কিলোমিটার। তো এক্স্যাক্টলি আমাদের 3.5 ঘন্টা লাগলো 312 কিলোমিটার কভার করতে। সো বুঝতেই পারছো কিরম যাচ্ছে ট্রেনটা, মানে ফাটাফাটি। বন্ধুরা, এখন আর কিছুই দেখানো সম্ভব হচ্ছে না, বাইরে ঘুটঘুটে অন্ধকার। এই ট্রেনে দরজায় দাঁড়িয়েও ভিডিও করা সম্ভব নয়, কারণ সব দরজা অটোমেটিক লক হয়ে আছে। এর থেকে বরং তোমাদের রাতের ডিনারটা দেখিয়ে দিই। একদম সম্পূর্ণ নিরামিষ খাবার দিয়েছে, কারণ গাড়ি যাচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা। মেনুতে আছে ভাত, রাজমা ডাল, রুটি, একটা সবজি আর পনিরের তরকারি। খাবারের স্বাদ মোটামুটি, খুব আহামরিও না, আবার বাজেও বলা চলে না। আর খাবারের শেষে দিয়েছে আমার বড় পছন্দের ভ্যানিলা আইসক্রিম। ঘড়িতে বাজে রাত 9টা। আমরা ক্রস করছি পাঠানকোট স্টেশন। দিল্লি থেকে এই অবধি আমরা 477 কিলোমিটার অতিক্রম করেছি মাত্র 5.5 ঘন্টায়। এবং এর ঠিক 1.5 ঘন্টা পর রাত 10:30টার সময় বন্দে ভারত আমায় পৌঁছে দিল জম্মু স্টেশনে। দিল্লি থেকে জম্মু পৌঁছতে আমাদের সময় লাগলো 7 ঘন্টা, নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট বেশি। এবং টোটাল হাওড়া থেকে জম্মু পৌঁছতে আমাদের সময় লাগলো 29.5 ঘন্টা। মাঝে দিল্লিতে ওই 5 ঘন্টা নষ্ট না হলে মাত্র 24 ঘন্টায় জম্মু পৌঁছে দিতে পারে রাজধানী বন্দে ভারতের এই কম্বিনেশন। সেখানে কলকাতা থেকে জম্মু যাওয়ার ডিরেক্ট ট্রেনগুলো নিয়ে নেয় প্রায় 40-45 ঘন্টা। পরের এপিসোডে তোমাদের জন্য থাকছে আমার কাশ্মীর ট্যুরের সম্পূর্ণ গল্প। কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন হোটেলে থাকলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, থাকবে সমস্ত তথ্য। কাশ্মীর আমরা ঘুরেছিলাম সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। শীতকালের কাশ্মীর হোক বা টিউলিপ ফেস্টিভ্যাল অথবা আপেলের সময়ের, এরা অতি যত্ন সহকারে কাশ্মীর ট্যুর করায়। কাশ্মীর গ্রুপ ট্যুরের ব্যাপারে বিস্তারিত জানতে কল করুন সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার দেবাশিস সরকারকে এই ফোন নম্বরে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।